নমস্কার, ভারতীয় রাজার্থনীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড ইলেকশন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের নানান রকম বিশ্লেষণ করব। তো প্রথমত আমরা শুরু করি মহারাষ্ট্র ইলেকশন দিয়ে। মহারাষ্ট্রে যেটা ঘটেছে সেটা অবিশ্বাস্য, মানে 6 মাস আগেও সেটা বিশ্বাস করা যায়নি এমন অবস্থা। সেটা একটা হয়েছে ঝড়, নয় লোকে 400 পার হবে বলে ভোট দিতে যায়নি মহারাষ্ট্র ইউপিতে, এবং তারা পরে দেখেছে কি হয়, যে তারা যদি ভোট না দিতে পারে তাহলে 400 পার হবে না। সেটা একটা মেজর কারণ যে লোকে ভোট দিতে বেরিয়েছে এবং গিয়ে সেখানে নিজেদের ফ্র্যাঞ্চাইজটা এক্সারসাইজ করেছে, এবং কিছু মতাদর্শের ক্ল্যাশ ছিল। এটা একটা জিনিস বুঝতে হবে যে শিবসেনা নিজে সিএম পদ পাবে বলে সে কি করেছে, তার নিজের মানে আইডেন্টিটিটা খুইয়ে দিয়েছে। আর রিয়েল শিবসেনা বলা হচ্ছে যে শিন্ডে গ্রুপের, ওখানকার মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। তো তিনি এখন উত্তরাধিকারী হিসেবে হয়ে দাঁড়াচ্ছেন। কিন্তু এই যে সমীকরণটা হলো, এবং প্র্যাকটিক্যালি যদি খুব ভালোভাবে দেখা যায়, আগের বারের ইলেকশন যখন শিবসেনা এক ছিল, এনসিপি এক ছিল, এবং তাদের সাথে যদি মিলিয়ে দেখা যায় যে কি হয়েছে এবার, আগেরবার ওই 140-145টা সিটে বিজেপি লড়েছিল, 104 থেকে 105টা সিট পেয়েছিল। শিবসেনা অ্যারাউন্ড 56টা সিট পেয়েছিল, আর 53-54টা বা 52 এরকম একটা সিট পেয়েছিল এনসিপি। এবার আমরা যদি দেখি ভাঙার পরে কি হয়েছে এবং এদেরকে জুড়ে জুড়ে যদি দেখতে চাই, তাহলে এনসিপিকে জোড়া হিসেবে এবার যে যারা মহায়ুতিতে যে এনসিপি আছে, সেই এনসিপি পেয়েছে 40-41টা সিট, আর 10টা মতো সিট পেয়েছে শরদ পাওয়ার গোষ্ঠী। তো সেই ওদের টোটালটা থাকছে 51। যদি আমরা দেখি বিজেপি 104 থেকে অ্যাটলিস্ট 148টা সিটে 4-5টা সিটে এক্সট্রা লড়েছে হয়তো, তো সেখানে তারা 132 এসে হাজির হয়েছে। এবার শিবসেনাকে যদি এক করে দেওয়া হয় তাহলে ওদের কিন্তু 74 সিট, 54 এখানে, 19 ওখানে, বা 73 মতো হবে, 19টা কি 20টা বোধ। তাহলে কমলো তো কাদের কমলো? একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর ওদের থেকে কিছুটা কমেছে, আর মেজরিটি কমেছে কংগ্রেসের থেকে। এখন কংগ্রেসকে নিজের বুঝতে হবে যে যাকে আমি ঢোকালাম তাকেই আমার সিট ধরিয়ে দিলাম, তা আমি কোথায় দাঁড়ালাম। এটা একটা সেইভাবে দেখতে হতে পারে। আরেকটা দেখতে হতে পারে যে সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে অ্যান্টি ইনকামবেসি ছিল। পার্লামেন্ট ইলেকশনে 48টার মধ্যে 29টা তো ওরাই পেল, তাই না? তো নয় ধরতে হবে যে সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে অ্যান্টি ইনকামবেসি খুব বেশি ছিল, বা ভোটার কনফিউজ হয়ে গেছিল কাকে ভোট দেবো, কে কোনটা, কে কোন শিবসেনা। সেটাও একটা ব্যাপার ছিল যে কাকে অ্যাকচুয়ালি ভোটটা দিতে হবে। আরেকটা জিনিস হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে ক্ল্যাশ অফ আইডিওলজি। সেই আইডিওলজিটা কি? একটা হচ্ছে, এটা মানতেই হবে না যে বিজেপির নাম্বার অফ সিট বাড়লো, শিবসেনাকে এক করে দিলেও তাদের সিট বেড়ে যাচ্ছে, কিন্তু এনসিপির সিট কিন্তু এক করে দিলে বাড়ছে না, এবং কংগ্রেসের কমছে। তো বলবো এনসিপি সে কোনো দিন, যদি পলিটিক্সে কোনো ঠিক নেই, আজকে আলাদা আছে কালকে এক হয়ে যেতে পারে, আজকে ঝগড়া কালকে বন্ধুত্ব, এটাই পলিটিক্স। তো
সেখানে দেখা যাবে যে এনসিপি নিজের হেল্ড ইটস গ্রাউন্ড, শিবসেনা ইনক্রিজ দের ভোট শেয়ার বা নাম্বার অফ সিটস, বিজেপিও কিছুটা বাড়িয়েছে, মার খেয়েছে কংগ্রেস আর অন্যান্য ইন্ডিপেন্ডেন্টরা। তো হরিয়ানার সাথে যদি মেলাতে যাই, হরিয়ানাতে কি হয়েছিল, টু ওয়ে হয়ে গেছিল, যে একটা গঠবন্ধন সরকার হয়েছিল আগের বার, আর একবার এই এলাই বেরিয়ে যায় তো আরেক ওই এলাই চলে আসে, লোকে সেটা ভালো চোখে দেখেনি। তো যারা ওই ছোট ছোট দলকে ভোট দিত তাদের মধ্যে লোকেরা চুজ করে নিল আইদার বিজেপি যাবো নাহলে কংগ্রেস যাবো, এদেরকে আর দেবো না। তো সেই অর্থে পার্লামেন্টেও 5-5 হয়েছিল সিট, এবং লোকে ডিসাইড করলো যে আর ছোট দলকে আর না, এবং যার যেরকম মনে হয়েছে সে দিয়েছে, এবং সেইভাবে বিজেপি একটু এক্সট্রা সিট পেয়েছে কংগ্রেসের থেকে। এখানেও কিন্তু টু সাম এক্সটেন্ট সেটা হয়েছে, ছোট দলগুলোকে কিনারা করেছে, কংগ্রেসকে কিনারা করেছে। কংগ্রেসের কিছু সিট যেটা ছিল সেটা উদ্ধবের গোষ্ঠী পেয়ে গেছে, কংগ্রেস বসে গেছে। তো লোকে এখন আর ওই, এখন কিন্তু লোকের একটা প্রবণতা হচ্ছে টু ওয়েতে যাওয়া, ওই ছোট ছোট দলকে আর দেওয়ার ইচ্ছেটা থাকছে না লোকের মধ্যে, ইসপার ইয়া উসপার। আর আরেকটা হচ্ছে আইডিওলজি, এটা কেন বলছি, হিন্দুত্ব আইডিওলজি। যাই বলুন না কেন, শিবসেনা ইজ রিলেটেড টু হিন্দুত্ব। এখন শিবসেনার সিট বেড়ে যাচ্ছে, বিজেপির সিট বাড়ছে, এনসিপি, আগের এনসিপি মানে ইউনিফাইড এনসিপি আর আজকের দুটো এনসিপির গোষ্ঠীকে এক করলেও তাদের সিট শেয়ার মোটামুটি একই থাকছে। তাহলে এটা তো বলতে হবে যেটা কোথাও না কোথাও একটা হিন্দুত্বের ঝড়, এবং সেটা হঠাৎ করে কেন হলো, এতটা ঝড়, মানে 2/3 উইক্টরি, এটা কোনো ইয়ার কি নয়। ওই 48% ভোট হয়ে যাচ্ছে কিন্তু এই মহায়ুতির, 26%-এর কাছে, 26% একটু বেশি বিজেপির, তারপর হচ্ছে 12.5% শিবসেনা, আর 9.5 থেকে 10%-এর কাছে যাচ্ছে আপনার এনসিপি। তার মানে ওটা চলে যাচ্ছে ক্লোজ টু 48-49%। লোকে অনেক কিছু দেখেছে এর মধ্যে, লাডলি বাহিন যোজনা, লাডলা ভাই যোজনা, এখানে কিন্তু এমন স্টেট যে শুধু বাহিনদের নয়, ভাইদেরও কিছু জুটেছে, এবং সেটা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনাভিস কালকে যখন মানে যখন বুঝে গেছেন যে ওনাদেরই সরকার গড়ছে, ওনারা দুজনকেই ধন্যবাদ জানিয়েছেন। লাডলা ভাই, লাডলি বেহেন আর লাডলা সিনিয়র সিটিজেন, এইভাবেই বলেছেন ওনারা। সবাই আমাদের লাডলা, কিষানও আমাদের, সবাই আমাদের দিয়েছে সেই হিসেবে। একটা হচ্ছে যে পার্কুলেশন অফ দ্য, যে ভালো কাজগুলো যেগুলো হচ্ছে, যে বা সোশ্যাল স্কিমসগুলো যেগুলো হচ্ছে, যেটা গভর্নমেন্টের থাকে, সেগুলো পার্কুলেট করেছে। আরেকটা হচ্ছে যে সেগুলো লোকে পাওয়ার একটা ব্যাপার থাকে, এবং সেখানে হয়তো কাটমানির অসুবিধা হয়নি, যে বাড়ি বানাতে গিয়ে আবার কাটমানি কাউকে দিতে হবে না হয়তো, সেটা মনে করছি। তো লোকে সেটা দুহাত ভরে ভোটটাও দিয়েছে। আবার এটা একটা, মানে প্রধানমন্ত্রী ক্ষমা চেয়ে নিয়েছিলেন যে শিবাজি স্ট্যাচু যখন ওইভাবে যখন পড়ে গেছিল ভেঙে, তখন বোঝা গেল যে কন্ট্রাক্টটা ঠিক মতো বানায়নি, তার জন্য প্রধানমন্ত্রী পার্সোনালি ক্ষমা চেয়েছিলেন। সেটা একটা ফ্যাক্টর, এবং সেই ফ্যাক্টরটা যখন কাজ করছে, তখন যখন ঔরঙ্গাবাদ সাম্ভাজিনগর হচ্ছে, এবং সাম্ভাজিনগরকে যখন বলা হচ্ছে আমরা আসলে আবার ঔরঙ্গাবাদ করে দেবো, তখন সেটা খুবই মারাঠা সেন্টিমেন্টের এগেনস্টে চলে গেছে। এখন ঔরঙ্গজেবকে তো বুঝতে হবে যে আইডিয়া অফ ইন্ডিয়া ইজ নট ঔরঙ্গজেব। সেকুলার কান্ট্রি বা সেকুলার ইন্ডিয়াও যদি কেউ বলতে চান, বা
ধর্মনিরপেক্ষতা, সেটাও অরঙ্গজেব নয়। এবং অরঙ্গজেবের রুল যদি আমরা দেখি, নৃশংসতা, তার নিজের ভাইয়ের প্রতি, দারাশিকোর প্রতি, অন্যদের প্রতি। আমি এই যে ভালো করে হিস্ট্রি দেখলে দেখা যাবে সাম্ভাজিকে যখন মানে এক প্রিজনার অফ ওয়ার বানাতে পেরেছিলেন, উনি হলেন ছত্রপতি শিবাজির ছেলে, বড় ছেলে। তো উনি রাজা ছিলেন, এরকম যুদ্ধের সারাক্ষণ মারাঠা এম্পায়ারের সাথে ওদের কনস্ট্যান্ট যুদ্ধ চলতো, এবং গেরিলা ওয়ারফেয়ারের জন্যই সেটা বিখ্যাত। এবং এই রকম যুদ্ধ নীতিতে দেখা গেল যে অরঙ্গজেব ওই ঔরঙ্গাবাদে এসে দীর্ঘ কয়েক বছর কাটিয়েছিলেন, দশক কাটিয়েছিলেন যতদূর আমার মনে পড়ে, এবং ওখানে মারাও যান এই যুদ্ধ করতে করতে। এই যুদ্ধের ফলে যেটা হয়েছিল সেটা হয়েছে যে মুঘল সাম্রাজ্য খোকলা হয়ে গেছিল ভেতর থেকে। তাদের বাইরে হয়তো দেখতে পাচ্ছেন একটা দিল্লিতে তার রাজত্ব চলছে সব কিছু, কিন্তু তাদের যে আগে যে মুঘল সাম্রাজ্যটা ছিল, যে কেউ ওদের হারাতে পারতো না, বাইরে থেকেও কেউ আসার চেষ্টা করতো না, আর এখান থেকেও কেউ এদের হারাতে পারতো না। শুধু মারাঠারা ওদের এগেনস্টে কনস্ট্যান্ট চালিয়ে গেছে। এমনকি যখন ছত্রপতি সম্ভাজি যখন ধরা পড়ে গেলেন, প্রিজনার অফ ওয়ার হলেন, তারপর তার ভাই মানে কনিষ্ঠ ভাই, সে তখন রাজা হলো। এবং তারা কিন্তু দমে থাকলেন না, তারা চুপ করে থাকলেন না, তারা দে কন্টিনিউড দ্য অ্যাগ্রেশন এগেনস্ট দ্য মুঘলস। যা আমাদের একজনকে ধরে নিয়ে গেল, সে আমাদের রাজা হতে পারে, কিন্তু তারপরও আবার রাজা তৈরি হবে এবং আমরা চালাবোই সেটা, সেই যে টেনাসিটিটা। এবং সেইটার জন্য মুঘলদের এতটাই ক্ষতি হলো যে অরঙ্গজেব মারা যাওয়ার কয়েক বছর মানে এক দশক পরে যখন নাদির শাহ অ্যাটাক করতে এলো, তখন মুঘলরা জিততে পারেনি। আর তার আগে চিন্তা করুন, ওটা কিন্তু হয়নি। সেটা একটা পার্ট, যে মুঘলদের সাথে মারাঠাদের কি সম্পর্ক বা কীভাবে তাদের যুদ্ধ চলেছে, একটা হচ্ছে সেটা। একটা হচ্ছে অরঙ্গজেবের নৃশংসতা, সাম্ভাজিকে পেয়ে কীভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল। তা আমি বর্ণনা খুব বেশি দিতে চাই না, অনেকে খারাপ লাগবে শুনে। খুঁজতে চাইলে গুগলে যেতে পারেন, বা অন্যান্য সোর্স থেকে, হিস্ট্রির বইয়ের ক্রেডিবল সোর্স থেকে পেতে পারেন। নিজেরাই একটু খুঁজে দেখুন। অকথ্য অত্যাচার যাকে বলে, অমানবিক, পাশবিক, তো সেটাও তো লোকে জানে, সেটাও তো একটা তার এগেনস্ট সেন্টিমেন্ট আছে। এবং অরঙ্গজেব নিজে কী ছিল, সে নিজের ভাইকে গলা কেটেছে। দারাশিকো শুধু শাহজাহানের প্রিয় সন্তান হিসেবে ছিল তাই নয়, দারাশিকো ওয়াজ ট্রাইং টু ক্রিয়েট এ ব্রিজ বিটুইন দ্য টু কমিউনিটিস, হিন্দুদের সাথে। সে উপনিষদকে ফার্সিতে ট্রান্সলেট করছিল। সে তার প্রশ্ন করা, তার স্পিরিচুয়ালিটি দিকে সে সেই জিনিসটা পুরো সোসাইটিকে একটা একাত্ম বোধের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছিল। সবার গ্রন্থ পড়ো, সব কিছু দেখো, জানো, বোঝো, একজন আরেকজনকে সম্মান করো, সেই ব্যাপারটা আসছে। মুঘল সাম্রাজ্যে দেখা গেলে প্রত্যেক ভাই কারো না কারো ভাইকে মেরে বা কিছু করে উঠেছে, কিন্তু কোনো ভাই নিজের ভাইয়ের গলা কেটে তার পিতাকে পেশ করেনি এটা থালার ওপরে, যে দেখে নিন আপনার প্রিয় সন্তানের কি হাল করেছে আমি। এইভাবে হয়নি জিনিসটা। তো এই নৃশংসতার প্রতীক ভারত হতে পারে না, এবং এই ধর্মান্ধতা, যে আমরাই আছি মাই ওয়ে অফ দ্য হাইওয়ে, সেটাও চলতে পারে না। আইডিয়া অফ ইন্ডিয়া ইজ অ্যাবাউট যত মত তত পথ, তাই না? তো সেটার একটা ক্ল্যাশ ছিল। উদ্ধব সেনা নিজেদের ভোটারদের কাছে, যে নিজেদের ট্রেডিশনাল ভোটারদের কাছে, তাদের কাছে লোকের অ্যানালিসিস হচ্ছে যে তাদের কাছে তারা সেই জায়গাটা পায়নি, তারা মানতে পারেনি উদ্ধব সেনাকে নিয়ে। কিন্তু কথাটা সেটা শুধু নয়,
আমি সেই বললাম না যে সবগুলোকে যে জুড়ে 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 দেখি যে আনডিভাইডেড এনসিপি কত পেলো, আনডিভাইডেড শিবসেনা কত পেলো, বিজেপি কত পেলো, কংগ্রেস কত পেলো, অন্যরা কি পেলো, তখন দেখা গেল বিজেপি আর শিবসেনাই এমন দল, বিজেপি তো আনডিভাইডেড তো কিছু নেই, বিজেপি তো ডিভাইড হয়নি, তো সেটা টোটালটাই আছে, তাদের সংখ্যা বাড়লো, শিবসেনারও আনডিভাইডেডভাবে সংখ্যা বাড়লো, কমলো কংগ্রেসের এবং ইন্ডিপেন্ডেন্টদের, এনসিপি আনডিভাইডেড এনসিপি নিজেদের দে হেল্ড দেয়ার গ্রাউন্ড। তো ব্যাপারটা সেখানেই দাঁড়াচ্ছে। তো এত সব ফ্যাক্টরগুলো মানে একটু 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 করে জড়ো হয়ে একটা বড় একটা বল তৈরি হয়েছে, যেটা মহা বিকাশ আঘাড়ি সামলাতে পারেনি, ওদের দিকে যখন ছুড়ে দেওয়া হয়েছে সেটাকে তারা পেরে ওঠেনি। এবার আসি আমরা ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে তো ট্রাইবাল পেহচানটাকে নিয়ে একদম চলেছে তারা, শিবু সোরেনের ছেলে সেই ব্যাপারটা, তাদেরকেই ভোট দিয়েছে, এবং শুধু ভোট দেওয়ার জন্য না, এমন না যে বিজেপি কিছু ভোট পায়নি, কিন্তু আগের বারের তুলনায় যত সিট পেয়েছিল তার থেকে কম পেয়েছে। এবং তার মেইন কারণ হবে যে যে কেসগুলো করা হয়েছে সোরেনের পেছনে, যে ওগুলো কোর্টে এখনও কিন্তু পুরোপুরি মানে কেসটা এখনও চলছে, এখনও ওই কেসটা শেষ হয়নি। আর লোকে এখন বিশ্বাস করতে রাজি নয় যে কোন পার্টি কাকে কি কেস দিল তা হিসেবে আমরা ভোট দেব, প্রমাণিত হবে তবে। এটা লোকের মানে বেঙ্গলে যদি দেখি বা অন্য জায়গায় যদি দেখি, লোকের এটা পরিষ্কার কথা যে আমরা আগেও দেখেছি কংগ্রেস আর বিজেপির মধ্যে এই জিনিসগুলো হয়েছে, কোর্টে গিয়ে বছরের পর বছর সেই কোর্টে গিয়ে তারপর দেখা যায় যে না অন্য কিছু হয়েছে। তো এখন লোকে সেই মাইন্ডসেটে নেই যে একটা দল পাওয়ারে থাকতে অন্য দলের ওপর যদি কোনো কিছু আসে সেইটা আমরা মানে অ্যাট ফেস ভ্যালু নিয়ে নেব, সেটা একটা মেজর ব্যাপার। যে যতক্ষণ না ওটা কনভিক্টেড হবে, যতক্ষণ না ওরা প্রমাণিত হবে, এই দেশের লোক এখন সেগুলো মানতে নারাজ। আনটিল আনলেস তারা নিজেরা দেখছে যে কেউ চুরি করছে, তারা নিজেরাই জানে যে হ্যাঁ এটা চুরিটা হচ্ছে, তখন তারা আলাদা একটা ব্যাপার হবে। তাছাড়া ওই মানে শুধু কেস হয়েছে বলে লোকে ভোট দেবে না এমনটা নয়। এখন মানে লোকেও এখন বুঝছে ব্যাপারটা, যে এ তো মানে যার তার ওপরে যা খুশি একটা মানে একটা লাঞ্ছন লাগিয়ে দেওয়াই যেতে পারে, কিন্তু প্রমাণ করতে হবে, সেটা মেইন। একটা হচ্ছে ট্রাইবাল পলিটিক্স এর মানে আইডেন্টিটি পলিটিক্সের সেই ট্রাইবাল সেটা, আর একটা হচ্ছে যে আপনি একটা আরোপ লাগিয়ে বেরিয়ে যাবেন আর আপনাকে আমি ভোট দিয়ে দেবো, সেটা হচ্ছে না। এবং এটা মেজর কারণ যে আপ দিল্লিতে প্রথম 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 দিল্লিতে পেত, অন্য কোনো জায়গায় পায় না। আজকের দিনে দাঁড়িয়ে পাঞ্জাবে পেয়েছে ঠিকই, কিন্তু অন্য কোনো জায়গায় পায় না। কারণ কি, ওই যে আরোপ লাগিয়ে বেরিয়ে যাব, ওই জিনিসটা হবে না, ওই জায়গাটা এই দেশের মানুষ নেবে না, সেটা একটা দিক। তৃতীয়ত আমরা এখন আসব রাশিয়াতে। রাশিয়া কিন্তু একটা বড় ইঙ্গিত দিয়েছে, একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের একটা ডেরিভেটিভ বানিয়েছে, এবং সেটা হাইপারসনিক ইন নেচার। মানে সে যখন ওটাকে এমনিতে ব্যালিস্টিক মিসাইল কীরকম হয়, যখন ওটাকে এমনি একটা ছাড়া হয় নিচ থেকে ওপরে যায়, স্পেসের কাছে কাছে চলে যায় বা একটু স্পেসের মধ্যে হয়তো যায়, গিয়ে সেখান থেকে ও পড়ে নিয়ে টার্গেটের দিকে, এবং যখন পড়তে আরম্ভ করে তখন হিউজ মানে মার্ক নিয়ে নেয়, 7 মার্ক 7.5 মার্ক এমনি হয়ে যায়, ওই গ্র্যাভিটির পুলে ওটা আসে। তো সে তো এমনি হাইপারসনিক হয়ে যায়, কিন্তু সেগুলো দে আর ভেরি সাসেপ্টেবল টু বি মানে টেকেন ডাউন, মানে তাদের ইন্টারসেপ্ট করে দেওয়া যায়, কারণ তাদের একটা ফিক্সড পাথ অফ ফ্লাইট থাকে, এবং সে যখন উঠছে তখনই রাডাররা তাকে ট্র্যাক করতে আরম্ভ করছে যে কোথায় যাচ্ছে, কতক্ষণে কোথায় কি আসবে। কিন্তু এইটা হাইপারসনিক হওয়াতে আমি মনে করি যে এটাকে যখন ওপর দিকে তোলা হচ্ছে তখন এটা হাইপারসনিক স্পিডে যাচ্ছে, এবং তারপর সেই যখন পড়ছে তখন সেইভাবেই তার
মানে কাইনেটিক এনার্জি সেইভাবেই নিচ্ছে যে নিচে আরও বেশি স্পিডে আসছে। সেই জিনিসটা যদি এটা ব্যালিস্টিক মিসাইল হয়ে থাকে, সবাই এটা ব্যালিস্টিক মিসাইল বলছে বলে আমি বলছি, সেই জিনিসটা হয়ে যাচ্ছে যে কোনো র্যাডার তাকে ওই অত ফাস্ট ট্র্যাক করে, অত ফাস্ট ক্যালকুলেট করে ওকে ধরতে পারছে না। ও ও সবসময় ও বেরিয়ে যাচ্ছে, এবং সেটা একটা বড় ইঙ্গিত এসকেলেশন হলে, যে ন্যাটো যদি তার নিজের মিসাইল কাউকে দেয় এবং সেটা যদি রাশিয়ার ওপর উৎক্ষেপণ হয়, আজকে ইউকে যতই চিল্লাক, যতই লাফালাফি করুক, ফ্রান্স জার্মানি যাই করুক, এটা কিন্তু মেজর এসকেলেশন হয়ে দাঁড়াতে পারে। আমরা আজকেই যুদ্ধ যেতে রাজি আছি বললেই, যুদ্ধে যেতে রাজি প্রত্যেকটা দেশের সৈন্য, কিন্তু যুদ্ধে যাওয়ার পরে কি হবে সেটা তারা নিজেরাও জানে না, সেটা হচ্ছে কথা। আর যে প্রমাণের ডেভাস্টেশন, যদি আমি রাশিয়া এবং ইউএসএ দুজনের নিউক্লিয়ার আর্সেনালই দেখি শুরু হয়, ওই জন্য তখন বুঝবেন যে সবাই মার্সে গিয়ে থাকার কেন কথা হচ্ছে। কারণ এক একটা দেশের কাছে 6,000 7,000 মিসাইল আছে নিউক্লিয়ার, এবং তাদের যে মারণ ক্ষমতা, মানে নাগাসাকির যে ব্লাস্টটা হয়েছিল না, ওগুলো মানে ওটা খুব ছোট্ট একটা ব্লাস্ট হয়েছিল, নিউক্লিয়ার ব্লাস্ট, যেটা এফেক্ট আজ পর্যন্ত বোঝা যায় ওই দুটো শহরে। আর এইগুলো তার 5 গুণ 7 গুণ বেশি ছাড়া কম নয়। আমি কমিয়ে বলছি, এটা কয়েকটা তো আবার 10 গুণের বেশি রাশিয়ার কাছে আছে কয়েকটা। তাদের যে ডিভাস্টেশনটা হবে, এবং সেটা হলে শুধুমাত্র ওই কন্টিনেন্টগুলো নয়, পুরো পৃথিবীর ওপর তার এফেক্ট, সে রেডিও অ্যাক্টিভ ওয়েভসের এফেক্ট। তখন বুঝবেন যে কেন সবাই লাফালাফি করছে, মার্সে গিয়ে থাকার কি আছে, আমি এখানেই থাকো। যে এরকম একটা যুদ্ধ যদি লাগে, তখন আমরা সবাইকে দাগিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। মার্স একটা তৈরি করে রাখবো যে আমরা এখানে গিয়ে থাকবো, আমাদের রেসটাই থাকবে, অন্যরা সব যাবে, শেষ হবে, এবং আমরা কয়েকশো বছর পর আবার ফিরে আসবো। এটাই আইডিয়া। তা নাহলে মানে মার্সে গিয়ে থেকে কি উপলব্ধি করবেন তারা? তখনই বোঝা যাবে যে এই 6,000 মিসাইল যারা বানিয়েছে তারা কেন বলে যে আমরা মার্সে গিয়ে থাকতে যাব। কথা নেই বার্তা নেই, মার্সে গিয়ে কেন থাকতে যাব? হ্যাঁ, এক্সপ্লোরেশন একটা আলাদা জিনিস হয়, কিন্তু ওখানে মানুষ গিয়ে থাকবে কেন থাকবে? যখন আর্থ ইনহ্যাবিটেবল হয়ে যাচ্ছে তখনের জন্য। আর্থ কখন ইনহ্যাবিটেবল হবে? যখন এরকম একটা যুদ্ধ লাগবে। সেটা একটা বড় দিক আমাদেরও চিন্তা করতে হবে। যে আর মানে অর্থনৈতিক দিক দিয়ে তো বলছিই না যে ওটা কী হবে, মানে সাধারণ মানুষের মানে জীবন, মানে বেঁচে থাকা দুর্ভর হয়ে উঠবে। মানে মানে হিন্দিতে ওয়ার্ড আছে না, কেহের বার পানা, সেই কেহের বার পাবে ফাইন্যান্সিয়ালি আর এনভায়রনমেন্টালি। সমুদ্রে মাছ খেতে পারবেন না, নিঃশ্বাস নিতে পারবেন না, মানে এমন অবস্থা হয়ে যাবে। আশা করি এটা বেশি এসকেলেট না করুক, কিন্তু যদি হয় তো এরকমই হবে, কারণ কেউ এখানে পিছু হাঁটবে না। সো আজকেও এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন। নমস্কার।